MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রান্না খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলা। শুরু করছি জেলা সদর। কোথায় কি ঘটছে জেলার সমস্তটাই দেখাবো এই জেলা সদরে। শুরুতেই আজকে নজর রাখবো মুর্শিদাবাদের দিকে, কারণ মুর্শিদাবাদে আবারও পদ্মা ভাঙন। লালগড়ের রাধাকৃষ্ণপুর, সেখানে ভাঙন আতঙ্ক, কারণ ইতিমধ্যেই পাট ক্ষেত নদীগর্ভে তলিয়ে গেছে। আর নদী পাড়ের বসতিরা তারা চিন্তায় রয়েছে, আতঙ্কে রয়েছেন। কি পরিস্থিতি দেখাই আপনাদের। পদ্মার জলস্তর বৃদ্ধির সঙ্গে সঙ্গে শুরু হয়েছে ভয়াবহ পদ্মা ভাঙন। মুর্শিদাবাদ জেলার লালগোলা ও রঘুনাথগঞ্জ থানা এলাকায় এই ভাঙন দেখা দিয়েছে। গতকাল বিকেল থেকে মুর্শিদাবাদ জেলার রাধাকৃষ্ণপুর গ্রামে এই ভাঙন দেখা দেয়। ভাঙনের ফলে বহু কৃষি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সেখানে কৃষকরা পাট চাষ করেছিলেন, কিন্তু কৃষকদের সেই পাট চাষের জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে কোনো মুহূর্তে এই ভাঙনের ফলে তাদের বাড়িঘরও নদীগর্ভে বিলীন হয়ে যাবে। সরকারের পক্ষ থেকে বেশ কিছু জনকে ক্ষতিপূরণও দেওয়া হয়েছে। রাস্তার জন্য আমাদের ভালো হবে, অনেকটা ক্ষয়ক্ষতি, 6-7 বিঘা জমি। আমরা আতঙ্ক রয়েছি, রাত্রে ঘুম হচ্ছে না আমাদের। শুকা মৌসুমে তখন যদি কিছু কাজটা হয়, এই এমার্জেন্সি কাজটা, তাও সেটার ভিতটা একটু শক্ত হয়। আর জলের গতি এখন প্রচন্ড বেগে বয়ে যাচ্ছে। আমাদের জমি জায়গা ঘর বাড়ি স্থায়ী ভাবে থাকে, কংক্রিট ভাবে বাঁধানো হয়। এই জন্য সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আমরা। এদিকে সেই ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে যান রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান জানান তিনি এই ভাঙনের বিষয়ে বর্তমান সরকারকে অবহিত করবেন। আমি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। পদ্মার ভাঙনে আমরা অনেকে সর্বশান্ত হয়েছি, তবু প্রাকৃতিক বিপর্যয় কাউকে বলে কয়ে আসে না। নতুন ডবল ইঞ্জিন সরকার এসছে, কেন্দ্র রাজ্য একই সরকার চলছে, সে তো আমরা প্রত্যাশা রাখতে পারি না। এদিকে মাত্র কয়েকদিন আগেই মুর্শিদাবাদ সফরে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন যে মুর্শিদাবাদ ও মালদায় যে ভয়াবহ ভাঙন দেখা দেয় তার জন্য তিনি কেন্দ্রকে বিষয়টি জানিয়েছেন এবং ৩,৬০০ কোটি টাকার একটি প্রস্তাব কেন্দ্রকে পাঠানো হয়েছে। ৩,৫০০ কোটি টাকা শুধুমাত্র মুর্শিদাবাদের ভাঙন প্রতিরোধের জন্য ব্যয় করা হবে বলেও তিনি জানিয়েছেন। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। অন্যদিকে হুগলি নদীর ভাঙনের জেরে স্কুল ভবন নেই ৫-৬ বছর হয়ে গেল। স্থানীয় একটি ক্লাবে কোনো রকমে পড়াশোনা চলছে, তবে তার সঙ্গে একাধিক সমস্যা দেখা দিয়েছে। রাজ্যে পালা বদলের পর নতুন সরকারের কাছে স্কুল ভবন নির্মাণের দাবি জানাচ্ছে পড়ুয়া থেকে অভিভাবক ও শিক্ষকরা। সালটা ছিল 2021 জুন মাস। বেলারি গ্রাম পঞ্চায়েতের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত। হঠাৎই হুগলি নদীর জলস্তর বেড়ে গিয়ে এই এলাকায় 1 কিলোমিটারের বেশি কিন্তু নদীর বাঁধ ভেঙে যায়। আর সেখানেই ছিল বাসুদেবপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়। এখানে প্রায় 150 থেকে 200 বাচ্চা এই এলাকার পড়াশোনা করছে। ভঙন দশা অবস্থায় পড়ে রয়েছে এই মুহূর্তে এই স্কুলের বিল্ডিং। তারপর পড়াশোনা শুরু হয় স্থানীয় এক ক্লাব। বিগত 6টি বছর কেটে গেল। বারবার প্রশাসনকে জানিয়েছেন এলাকার মানুষ থেকে টিচার এবং ছাত্রছাত্রী, তার অভিভাবকরাও, কোনো সুরাহা হয়নি। এখন তারা নতুন সরকারের কাছে দাবি রাখছেন যে এই স্কুলটি অন্য জায়গায় নিয়ে যাওয়া হোক এবং এই ছাত্রছাত্রীদের পড়াশোনার পরিবেশে তাদের ফিরিয়ে দেওয়া হোক। এখানে তো ক্লাবের পরিবেশ আর বিদ্যালয়ের পরিবেশ তো সম্পূর্ণ আলাদা। এখানে ক্লাস করতে খুবই সমস্যা হচ্ছে। সরকারের কাছে আশা করব যে আগে তো অনেক সময় লেগেছে কাজটা করতে, নতুন সরকার যেন আমাদের জন্য একটা কিছু ব্যবস্থা করেন। এখানে ডান দিকে হচ্ছে নদী আর বাঁ দিকে হচ্ছে খোলা রাস্তা, ওই জন্য বাচ্চাও এখানে ভালো পাঠাচ্ছে না। নতুন সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ, আমাদের স্কুলটা তাড়াতাড়ি করে দিই। শ্যামপুর থেকে সুপ্রদীপ মণ্ডল, রিপাবলিক বাংলা।
ইটের দেওয়াল উঠছিল, তবে পাকা ঘরে আর থাকা হলো না বাবা মেয়ের। মাটির দেওয়াল চাপা পড়ে ঘুমের মধ্যে বেঘরে প্রাণ গেল বাবা মেয়ের। প্রতিবেশীরা দাবি করছেন আবাসের টাকা দিতে গড়িমসি করছিল আগের সরকার। যদি সঠিক সময়ে টাকা দেওয়া হতো তাহলে মর্মান্তিক দুর্ঘটনা ঘটতো না। মগরা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে এলাকা, সেখানে কিন্তু বাবা এবং মেয়ের যে বাড়ি দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে, সেই ঘটনাস্থলে আমি রয়েছি। যেই বাড়িতে হয়েছিল সেই জায়গা একবার যদি ছবিটা দেখায়, দেখতেই পাচ্ছ এই হচ্ছে সেই চৌকি। এখানেই কিন্তু শুয়েছিল গৌর মালিক এবং তার মেয়ে। সেই মেয়ে কিন্তু দেখা যায় যে সকালবেলা স্থানীয় বাসিন্দারা দেখতে পায় যে তার যে দেওয়াল, সেই মাটির দেওয়াল চাপা পড়ে তার মৃত্যু হয় এবং ঘর পুরোটাই কিন্তু ভাঙা অবস্থা রয়েছে। কারণ এই গৌর যে মালিক রয়েছে, সেই গৌর মালিকের স্বপ্ন ছিল পাশে একটি বাড়ি হচ্ছিল আবাসের জন্য, সেই আবাসের ঘরে মেয়ে এবং বাবা সুখে শান্তিতে বসবাস করবে। কিন্তু দেখা যায় কিন্তু একবার কিস্তি দেওয়ার পর সে আর কোনো রকম কোনো পয়সা পায়নি। সেই কারণে সেই অবস্থাতেই পড়ে রয়েছে আবাসের ঘর। কোনোভাবেই সেই ঘর আর তৈরি করা যায়নি। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছে যদি এই আবাসের ঘরের টাকা পেত তাহলে তরতাজা যে 2টি প্রাণ, সেই 2টি প্রাণ যেত না। পুরো তো চাপা পড়েছিল ওনারা। তখন একজন আমাদের এখানে যে সদস্য উনি এলো, আর একজন এসে একটা মাটির চাং বড় যখন তুললো, তখন দেখলো ওনারা ওখানে হাত আর মাথাটা দেখা যাচ্ছে ওনার। তখনই সবাই আমরা শিওর হলাম যে উনি ওখানে দুজনেই ওখানে রয়েছে। প্রথম কিস্তির টাকা পেয়েছি, সেকেন্ড কিস্তির টাকা আমরা এখনো পাইনি। পুরো আমাদের 2 নম্বর পঞ্চায়েত দায় এনাদের দুজনকার মরার পিছনে। আগে পেলে সত্যি ঘটনাটা ঘটতো না। কেন দিল না? আমি তো বলছি ঘরটা আগে দিলে ভালো হতো। কেন দিল না? এই জিনিসটা কেন করলো না? যেন এই অসহায় যারা আছে যেন এরকম ঘর পেয়ে যায়। এই দায় কে নেবে সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন। মাটির ঘরটা দীর্ঘদিন ধরে আগের সরকারের ঘরটা এলো, 7,000 টাকা পেলো আজকে 1 বছর আগে। সেই সরকারের কোনো হেলদোল ছিল না যে এই সমস্ত গরিব মানুষদের এই ঘরের দ্বিতীয় কিস্তির টাকাটা দেওয়া যায়। ভোটের রাজনীতি করে আজকে দুটো তরতাজা জীবন চলে গেল। সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। পঞ্চায়েত থেকে আবেদনে সাড়া দিয়ে বাড়ি হলেও তার যে স্বপ্ন, সেই স্বপ্ন আর পূরণ হলো না। হুগলি থেকে সুজিত গৌর, রিপাবলিক বাংলা। পাথর মাফিয়া টুলু মণ্ডল ওরফে নজিমউদ্দিন, তার একাধিক ঘনিষ্ঠের দিকে নজর রয়েছে পুলিশের। মোহাম্মদ বাজারের সেকেন্ডা গ্রামে সেখানে টুলু মণ্ডলের যে ম্যানেজার খোদা বক্স, তার বাড়িতে কিন্তু পুলিশ গেছে এবং এরই পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে চুরিপাড়া এলাকায় সেখানে টুলু মণ্ডলের এক আত্মীয়ের বাড়িতেও কিন্তু পুলিশ তল্লাশির জন্য পৌঁছে যায়। পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় পরিজন এবং তার কর্মচারীর বাড়িতে যে অভিযান জেলা পুলিশের শুরু হয়েছে তার আজ 3য় দিন। আজ মোহাম্মদ বাজারের সেকেন্ডা, সেখানে টুলু মণ্ডলের এক কর্মচারীর বাড়িতে অভিযান হয়। অন্যদিকে ভারকাটা গ্রাম মোহাম্মদ বাজার থানা এলাকারই সেখানেও কিন্তু এক পাথর ব্যবসায়ীর বাড়িতে অভিযান শুরু করেছে জেলা পুলিশ। পাশাপাশি সিউড়িতে আজ দুপুরে সিউড়িতে টুলু মণ্ডলের আত্মীয় আপেল মোর্তাজা, তার বাড়িতেও কিন্তু অভিযান চলছে। এখন কি উদ্ধার হয় এই বাড়িগুলো থেকে সেদিকেও কিন্তু নজর রয়েছে সবার। এদিকে গতকাল গভীর রাত পর্যন্ত টুলু মণ্ডলের সিউড়ির যে বাড়ি রয়েছে সেই বাড়িতে অভিযান চালায় জেলা পুলিশের একটি টিম এবং সেখানে 200 গ্রামেরও বেশি সোনা উদ্ধার হয়েছে রূপোর অলংকার, পাশাপাশি 8 থেকে 10 লক্ষ টাকার মতো কিন্তু নগদ উদ্ধার হয়েছে। আর কত টাকা উদ্ধার হয় আর কত সোনা উদ্ধার হয় সেদিকেই কিন্তু এখন নজর রয়েছে সবার। বীরভূম থেকে ভিডিও জার্নালিস্ট কার্তিকের সাথে মনোরঞ্জন, রিপাবলিক বাংলা। পূর্ব মেদিনীপুরের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায় এবং প্রথমে তিনি পৌঁছে যান হলদিয়া মহকুমা হাসপাতালে, এরপর চলে যান নন্দীগ্রাম হাসপাতালে। হলদিয়া হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন, তবে নন্দীগ্রাম হাসপাতালের প্রশংসা শোনা যায় তার মুখে। একবার এমার্জেন্সি ঢুকে দিই, কমপ্লিটলি আনকনশিয়াস পেশেন্ট উইথ পালসার। আপনি ক্যারোটিন আর ফিমোরাল পাচ্ছেন না, কি করবেন? তো প্রথম কথা হচ্ছে আমি 5 বছরের বেশি কাউকে রাখতে পারি না, আপনাদের ইউজ করতে হবে বলেই দিলাম, টাইমে দেখে আপনার এইগুলো গ্যাপস বেরোচ্ছে, প্রায় নেই।
পরিবর্তনের সরকার ক্ষমতা আসার পরেই রাজ্যের স্বাস্থ্য দপ্তরের হাল ফেরাতে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদা মুখোপাধ্যায় ইতিমধ্যে পূর্ব জেলা বিভিন্ন হাসপাতালগুলি পরিদর্শন করলেন। আজ সকালে তিনি হলদিয়া মহকুমা হাসপাতালে তিনি পরিদর্শন করেন, সেখানকার রোগীদের সঙ্গে কথা বলেন, ডাক্তারদের সঙ্গে কথা বলেন, নার্সদের সঙ্গে কথা বলেন এবং সেখানকার অবস্থা তিনি অসন্তুষ্ট কিছুটা হলে প্রকাশ করেন। পরবর্তীকালে তিনি নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে তিনি পরিদর্শন করেন এবং সেখানে ডাক্তার, চিকিৎসক এবং নার্সদের সঙ্গেও কথা বলে সেখানে কিছুটা তিনি সন্তুষ্ট প্রকাশ করেন। নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল ওভারঅল যদি আমি স্কোরিং দিই তো 10-এ 7 পাবে। তার কারণ খুব ভালো চলছে। প্রথম কথা বলে ভালো চলছে। আমি সিস্টারদেরকে যেটা ভালো বলতে হবে, সিস্টাররা খুবই ভালো কাজ করছে। নার্সিং স্টাফকে আমি মন থেকে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছি, কৃতজ্ঞতা স্বীকার করছি আমাদের নার্সিং স্টাফদের। বিগত সরকারের আমলে যে স্বাস্থ্য ব্যবস্থার যে বেহাল দশা পরিষ্কার হয়ে উঠেছিল, সেই জায়গায় দাঁড়িয়ে সেখান থেকে স্বাস্থ্য ব্যবস্থা বেহাল দশা ফেরাতে কার্যত উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। যেখানে হাসপাতালের পরিকাঠামো থেকে উন্নত করে, যেখানে যে ডবল ইঞ্জিন সরকারের যে সুফল এবং যে প্রধানমন্ত্রী জনৌষধি যোজনা, সেই জনৌষধি যোজনা প্রত্যেকটা হাসপাতালে, প্রত্যেকটা রোগীর এবং প্রত্যেকটা জেলা হাসপাতাল থেকে সদর হাসপাতাল যাতে পৌঁছে যায় তার পরিকাঠামোগত উন্নয়ন যেমন তিনি খতিয়ে দেখার চেষ্টা করেন এবং তার আশ্বাস দেন, তেমনিভাবে যে সমস্ত অব্যবস্থাগুলি রয়েছে সেগুলো তিনি খতিয়ে দেখেন এবং সেই সঙ্গে তিনি জানান হলদিয়া থেকে নন্দীগ্রামের অবস্থা আরও অনেকটাই ভালো, কারণ হলদিয়ার যে বেহাল পরিস্থিতি দেখা গেছে সেই তুলনায় নন্দীগ্রামের হাসপাতাল অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, রোগীদের পরিষেবা সেটাও অনেকটা ভালো রয়েছে। আগামীকাল ও সেই জায়গায় দাঁড়িয়ে দীঘা, কাঁথি যে সমস্ত হাসপাতালগুলি রয়েছে সেগুলো তিনি পরিদর্শন করবেন এবং তার পরিকাঠামোগত উন্নয়ন ঘটানোর তিনি চেষ্টা করছেন। সব মিলিয়ে রাজ্যের ভেঙে পড়া যে বেহাল স্বাস্থ্য ব্যবস্থা তাকে পুনরায় পুনর্জীবিত করতে এমনই উদ্যোগ বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদা মুখোপাধ্যায়। পূর্ব মেদিনীপুর থেকে বিষ্ণুত পণ্ডা, রিপাবলিক বাংলা। মিড ডে মিলে পড়ুয়াদের পদ থেকে বাদ পড়ছে না ডিম ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইসকন দেবে মিড ডে মিল আর আলাদা করে রাজ্য সরকার দেবে ডিম। এই সিদ্ধান্তে খুশি অভিভাবক থেকে পড়ুয়ারা। ইসকনের দ্বারা মিড ডে মিল বিতরণ হবে, তার বাইরেও আমরা প্রোটিনযুক্ত ডিম আলাদা করে আমরা দেওয়ার ব্যবস্থা করছি। পড়ুয়াদের শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। বিশেষ করে পড়ুয়াদের যে পুষ্টিগত মান, সেই মান নির্ণয়ে বিশেষ ভূমিকা পালন করছে এবার কিন্তু এই রাজ্যের সরকার। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে নিরামিষ খাবারের সাথে সাথে পুষ্টিগত মান রক্ষার্থে পড়ুয়াদের দেওয়া হবে ডিম। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পুরুলিয়ারও বিভিন্ন বিদ্যালয়ে মিড ডে মিলের পাতায় কিন্তু ডিম দেওয়া হচ্ছে। আর সেই পুষ্টিগত মানের কথা মাথায় রেখে পাতায় ডিম পড়তেই কিন্তু খুশিতে আত্মহারা পড়ুয়া থেকে শুরু করে অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকারাও। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে আমরা খুব খুশি। আমাদের স্কুলে ডিম সিদ্ধ হচ্ছে, বাচ্চারা ডিম পেলে খুব খুশি হয়। খুব আজকে কত খুশি উদ্যোগ নিয়েছে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, যে ইসকনকে আমাদের যদিও দেওয়া হয়েছে মিড ডে মিলের ব্যবস্থা, তারপরও ডিম উনি দিবেন। তো সেই উদ্যোগ সত্যি সাধুবাদ জানাই। ডিম দরকার, প্রত্যেকটা বাচ্চার পুষ্টির ক্ষেত্রে দরকার ডিম। মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের পক্ষ থেকে বিদ্যালয়ের মিড ডে মিলে ডিম দেওয়ার ঘোষণার পরেই কিন্তু খুশির হাওয়া বইছে এখন শিক্ষা মহলে। পুরুলিয়া থেকে অরবিন্দ মাহাতোর রিপোর্ট, রিপাবলিক বাংলা। আর এই মুহূর্তে একটি ব্রেকিং এর দিকে নজর রাখবো। পঞ্চায়েত অফিসের প্রধানকে আটকে রেখে বিক্ষোভ। মগরাহাটে গোকর্ণী পঞ্চায়েতে উত্তেজনা। পঞ্চায়েত প্রধান মধুমিতা সর্দারকে আটকে রেখে বিক্ষোভ। আবাস ও আমফানের সুবিধে না পাওয়াতে ক্ষোভ। তৃণমূল কর্মীদের সরকারি সুবিধে দেওয়ার অভিযোগ। প্রতিবাদে প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসী। আবাস এবং আমফানের ক্ষেত্রে তৃণমূল কর্মীদের সরকারি সুবিধা দেওয়া হয়েছে, বাকিরা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। ক্ষোভ দেখাতে থাকেন এবং প্রতিবাদে প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসী। পঞ্চায়েত অফিসে প্রধানকে আটকে রেখে বিক্ষোভ। আর এই বিক্ষোভ দেখানোর কারণ হলো আবাস এবং আমফানের সুবিধে পাননি, তৃণমূল কর্মীদের সুবিধা দেওয়া হয়েছে। এই দাবি তুলে বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসীরা। আপনারা দেখতেই পাচ্ছেন পঞ্চায়েত অফিসের সামনের ছবিটা, যেখানে এলাকাবাসীরা জড়ো হয়ে
প্রধানকে আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছে। মগরাহাটের গোকর্ণী পঞ্চায়েতে উত্তেজনা। আরো একবার আপনাদেরকে জানাবো, পঞ্চায়েত অফিসে প্রধানকে আটকে রেখে বিক্ষোভ। মগরাহাটের গোকর্ণী পঞ্চায়েতে উত্তেজনা। পঞ্চায়েত প্রধান মধুমিতা সর্দারকে আটকে রেখে বিক্ষোভ দেখানো হয়। এই বিক্ষোভের কারণটা হলো আমফান এবং আবাসের ক্ষেত্রে সুযোগ সুবিধে তারাই পেয়েছেন যারা তৃণমূল করে, বাকিরা সুযোগ সুবিধে থেকে বঞ্চিত হয়েছে, তারা সরকারি প্রকল্পের সুবিধে পাননি। এই দাবিকে সামনে রেখেই বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা। এই ছবিটা আমরা এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন প্রান্তেই দেখতে পাচ্ছি, যেখানে ক্ষমতায় থাকাকালীন একাধিক দুর্নীতির অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে, পঞ্চায়েত প্রধানদের বিরুদ্ধে, যারা আমফানের জন্য বা প্রাকৃতিক বিপর্যয়ের জন্য যে সমস্ত ত্রাণ সামগ্রী, সরকারি ত্রাণ সামগ্রী, সেগুলো বিলি করার বদলে মজুত করে রেখেছিল। সেই ত্রাণ মজুত করার অভিযোগেও কিন্তু অনেক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সেই খবরও আমরা আপনাদেরকে দেখিয়েছি। আমাদের নতুন সরকার গঠিত হয়েছে, বিজেপি সরকার পশ্চিমবঙ্গে। এই পশ্চিমবঙ্গ সরকারের নতুন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে অন্নপূর্ণা ভান্ডার সমস্ত মানুষকে 1 জুন থেকে দেওয়া হবে। কিন্তু আজকে আমাদের পঞ্চায়েতের এখনো অধিকাংশ ব্যক্তি যারা বিজেপি করে তারা এখনো অন্নপূর্ণা ভান্ডার পায়নি। কেন? এটাই আমাদের দাবি ছিল। আমরা অনেক দিন থেকে প্রধানকে বলছিলাম যে আমাদের ছেলে মানে বাড়ির মহিলারা কেন অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে না, কিন্তু প্রধান আমাদের কথায় কোনো কর্ণপাত করেনি। এছাড়া আমাদের প্রথম যখন অফলাইনে ফর্ম ফিল আপ হয়, অনেক ফর্ম আমরা অফলাইনে ফর্ম ফিল আপ করেছিলাম, সেই ফর্মগুলো পঞ্চায়েতে এখনো পড়ে আছে, পঞ্চায়েতে একটাও ফর্ম এন্ট্রি করেনি। আর এই মুহূর্তে যে খবর আপনাদেরকে জানাবো, বর্ধমান থেকে গ্রেপ্তার করা হয়েছে পাক জঙ্গি হামিম মণ্ডলকে। বর্ধমানের রেনেসা আবাসন থেকে এসটিএফ গ্রেপ্তার করে এই পাক জঙ্গিকে। সাজ্জাদ ভাটি গ্যাংয়ের সদস্য ছিল এই পাক জঙ্গি, লিঙ্কম্যান হিসেবে কাজ করত। মুখ্যমন্ত্রীকে হত্যার টার্গেট ছিল এই জঙ্গির। তাকে 14 দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। পূর্ব বর্ধমানের রেনেসা টাউনশিপ ঠিক জাতীয় সড়কের ধারে, আর সেখানে হামিদ মণ্ডল সে একটি বাড়ি ভাড়া নেয়। বাড়িতে যে তার যে রুম, সেই রুমে থাকতো ল্যাপটপ, ডেস্কটপ এবং ডিজিটাল গেট এভিডেন্স, তারা সেই নিয়ে সে কিন্তু সবসময় পড়ে থাকতো। পাশাপাশি যারা লোকজন ছিল পরিবারে, তাদের সাথে সেরকম কথাবার্তা বা বাইরে যারা আবাসনের বাইরে থাকেন তাদের সাথেও কোনো যোগাযোগ বা কথা তার সাথে হতো না। তার কারণ সে কথা অত্যন্ত কম বলতো এবং জিম সেন্টারে যখন সে আসতো এবং সেখান থেকে সে যে ট্রেনার ছিল তার সাথে কথা বলতেন, বলার পরে সে এখান থেকে সোজা কিন্তু বাড়ির দূর যেত। এসটিএফের যারা আধিকারিকরা তারা গোপন সূত্রে খবর পেয়ে ঠিক এই যে রেস্টুরেন্ট রয়েছে জিম সেন্টার, সেখানে কিন্তু হানা দেয় এবং সেইখানে হানা দেওয়ার পরে এখান থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং বর্ধমান আদালতে তাকে পেশ করা হয়। এবং যেটা বারবার করে যে প্রশ্নটা, যে হাওড়াতে তাদের কিন্তু ব্যবসা রয়েছে, সেখানে ব্যবসা থাকলেও কেন এই রেনেসার মতন জায়গায় তাকে বাড়ি ভাড়া নিতে হলো, এবং তার পাশাপাশি তাদের মন্তেশ্বরে যে বাড়ি রয়েছে কুসুম গ্রামে, সেই কুসুম গ্রামে যে বাড়ি, সেই বাড়িতেও কিন্তু তারা যাতায়াতও করতেন না, সেখানে থাকতেন না, তারা কলকাতায় থাকতেন, হাওড়াতে। যদিও এই জঙ্গলি যে কার্যকলাপ সে বাড়ির থেকেই চালাতো এবং সে ফোন, তার যে দুটি আইফোন এবং তার পাশাপাশি ল্যাপটপ, ডেস্কটপ সমস্ত কিছু পুলিশের আধিকারিকরা তারা কিন্তু নিজেদের হেফাজতে সেগুলোকে নিয়েছেন এবং সেগুলো তদন্ত করে দেখবেন যে সেখান থেকে আরও কিছু তথ্য পাওয়া যায় নাকি, এবং এই ঘটনার সাথে আরও কারা কারা যুক্ত রয়েছে সেই দিকেও তদন্তকারী আধিকারিকরা তারা নজর রেখেছেন। এবং এই হামিম শেখের কিন্তু আরেকটি নাম রয়েছে সোহেল মণ্ডল, এবং তার পাশাপাশি এখানে তার যে পরিবার রয়েছে, পরিবারের সাথেও কিন্তু তার যোগাযোগ। শুনলাম যে ওনাকে পুলিশে নিয়ে গেছে, আজকে আবার খবরে দেখছি যে এই ব্যাপার। মিসেস একটা বাচ্চা মেয়ে, আর উনি সকালে বেরিয়ে যেতেন আর অফিস করে বিকেলে ঢুকতেন। যেটা শুনছি যে ওনার ছেলেকে গ্রেপ্তার করেছে, মে মাস থেকে এসছে। বাম জমানায় পশ্চিমবঙ্গ ছিল সেফ প্যাসেজ, আর তৃণমূল কংগ্রেস এটাকে সেফ হোম বানিয়ে দিয়ে দিয়েছে। এর আগেও আইএসআইএস এর জঙ্গি ধরা পড়েছে। আমরা দীর্ঘদিন ধরে দলের পক্ষ থেকে বলে এসেছি যে পশ্চিমবঙ্গের র্যাডিকালাইজেশন বাড়ছে। তার হার্ড ডিস্ক, ল্যাপটপ এবং আইফোন এই সমস্ত কিছু বাজেয়াপ্ত করা হয়েছে, সেগুলিকে কিন্তু তদন্তের আওতায় রাখা হয়েছে যে সেখান থেকে কোনো রকম লিঙ্ক পাওয়া যায় নাকি। পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাস, রিপাবলিক বাংলা। শুধু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নয়, পাক জঙ্গি হামিমের নিশানায় ছিল রাজ্যের আরেক মন্ত্রী উমেশ রায়। তাকে হুমকি দিয়েছিল এই হামিম মণ্ডল, তার ছেলেকে, মন্ত্রীর ছেলেকে অপহরণের হুমকি দেওয়া হয়েছিল, আর সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে এসটিএফ। আমাকে পাকিস্তানি একটা এজেন্সি থেকে অনেকবার আমাকে থ্রেট করেছে, আমার ছেলেকে কিডন্যাপ করার থ্রেট করেছিল। রাজ্যের পালা বদলের পর হুমকি এলো রাজ্যের মন্ত্রী উমেশ রায়ের কাছে। উমেশ রায়েরকে ফোন করে
পাকিস্তানি এজেন্সি থেকে ফোন আসে এবং ফোন আসে এই কারণে যে তাকে প্রাণে মারার এবং তার ছেলেকে অপহরণ করার হুমকি এসেছিল। শুধু মুখ্যমন্ত্রীকে না, তারা এর আগে দাবি করেছিল যে তারাই মুখ্যমন্ত্রী আত্মসহায়ককে ওরাই মার্ডার করেছে। আমার কাছেও কয়েকটি থ্রেট এসছে। আমি একটাই কথা বলতে চাই যে এটা ওই পশ্চিমবাংলা নেই যেখানে জঙ্গিদের আড্ডা হতো। আমাকে পাকিস্তানি একটা এজেন্সি থেকে অনেকবার আমাকে থ্রেট করেছে, আমার ছেলেকে কিডন্যাপ করার থ্রেট করেছিল। আমি যেদিন মন্ত্রী শপথ নিয়েছি তার 10 দিন আগে থেকেই আমার কাছে অনেকগুলো ইন্টারন্যাশনাল কল আসতো। জানা গিয়েছে যে বর্ধমান থেকে এসটিএফ এর হাতে ধরা পড়ে জঙ্গি হামিদকে জিজ্ঞাসাবাদ করছে এসটিএফ। যেটা খবর সূত্রে পাওয়া যাচ্ছে, একের পর এক ঘটনা ঘটে এসেছে এই হাওড়ায়। মুখ্যমন্ত্রীকে হুমকি দিয়েছে এই হামিদ। জানা যাচ্ছে যে পাকিস্তান এম্বাসি থেকে এই ফোন এসেছিল এবং যে ফোনের কিনারা করছে, যেখানে জানা যাচ্ছে এসটিএফ। শুধু আমি তো নয়, কালকে এসটিএফ বলবে। আপনি কালকে শুনবেন আবার উমেশ রাই অলসো এই স্ক্যানারের মধ্যে ছিল। বাকিটা আমি বলছি, ইটস আ ভেরি সেনসিটিভ ইস্যু, প্লিজ এর থেকে বেশি আমাকে দিয়ে বলা। তবে এলাকার মানুষজনেরা জানছে যে এই হামিদকে একটি গেঞ্জি কারখানাতেই কাজ করতে সম্ভবত জানা গিয়েছে। তবে গেঞ্জি কারখানায় কাজ করতে গিয়ে হামিদের কোন কোন জায়গায় পরিচিতি ছিল, এইটাই তদন্তকারী অফিসাররা তদন্ত শুরু করেছে। হামিদকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এর পিছনে আর কারা কারা যোগসূত্র রয়েছে, সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে এসটিএফ। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। চায়ের আসল স্বাদ শুধু MDHT প্লাস থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH T+ মশলা।